আজ তোমাদেরকে নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার এক অপরূপ সুন্দর জায়গার নাম মতি ঝর্ণা। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার জল দূর থেকে দেখতে যেন একদম মুক্তের মতো। আর এই রকম অপরূপ সুন্দর জায়গায় তোমরা চাইলে একদিন বা দুদিনেই কিন্তু ঘুরে আসতে পারো। থাকছে কিন্তু পাহাড়ের তলায় গুহার ভেতর শিব মন্দির। মতিনাথ ধামটা কিন্তু একদম গুহার মধ্যে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে গুহার মধ্যে কিন্তু বাবার দর্শন এখানে সবাই করছে। কলকাতা থেকে যদি কোনো নতুন জায়গার খোঁজ পেতে চাও তাহলে আজকের ভিডিওটাই কিন্তু তোমাদের জন্য। তোমরা চাইলেই অপরূপ জায়গা থেকে একদিনেও ঘুরে আসতে পারো, বা একদিন হোটেল নিয়ে সেখানে থেকে আরও আশেপাশে যে জায়গাগুলো আছে যেমন শিবগাদি মন্দির, এছাড়াও রাজমহল, এই জায়গাগুলো তোমরা কিন্তু ঘুরে আসতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই ট্যুরটা কিন্তু সম্পূর্ণ দুইভাবে তোমরা করতে পারবে। চলো প্রথম কিভাবে করবে সেটা তোমাদেরকে একটু বলি। হাওড়া শিয়ালদা দুইভাবেই কিন্তু এই ট্যুরটা করা সম্ভব। চলো তোমাদেরকে প্রথমে বলি হাওড়া থেকে কিভাবে করবে। সবার প্রথম হাওড়া স্টেশন চলে আসার পর রাত 9:30 হাওড়া জামালপুর এক্সপ্রেস ধরে তোমাদেরকে যেতে হবে সাহেবগঞ্জ স্টেশন। 13071 হাওড়া জামালপুর এক্সপ্রেস প্রতিদিন 9:30 হাওড়া থেকে ছাড়ে এবং ভোর 3টের মধ্যে নামিয়ে দেয় সাহেবগঞ্জ স্টেশনে। ভোর 3টের সময় তোমাদের সাহেবগঞ্জ স্টেশনে নামার পর তোমাদের সেখানে ওয়েটিং রুমে কিন্তু অপেক্ষা করতে হবে 2-3 ঘন্টা। তাতে কোনো রকমই অসুবিধা হবে না, সারা রাত ট্রেনের আনাগোনা থাকে সাহেবগঞ্জ স্টেশনে। ভোরের আলো ফুটতেই তোমরা সাহেবগঞ্জ স্টেশন থেকে একটা অটো নিয়ে সাইট সিনের জন্য বেরিয়ে যাবে। সবার প্রথম ঘুরে আসবে সব থেকে দূরে যেটা অবস্থিত শিবগাদি মন্দির। এটা কিন্তু প্রায় 59 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানেও কিন্তু পাহাড়ের ওপর ছোট্ট ঝর্ণা এবং পাহাড়ের গুহার মধ্যে কিন্তু শিব মন্দির আছে, যেটা দেখার জন্য কিন্তু বহু মানুষ দূর দূর থেকে ছুটে আসে। আর শ্রাবণ মাসে কিন্তু এর ভিড় আলাদাই থাকে। তারপর সেখান থেকে তোমরা ঘুরে দেখতে পারবে রাজমহল, এবং রাজমহল দেখার পর তারপর সেখান থেকে তোমরা চলে আসতে পারবে মতি ঝর্ণাতে, যেটা আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। এই মতি ঝর্ণা ঘুরে তোমরা কিন্তু আবারও অটো করে ফিরে যেতে পারবে সাহেবগঞ্জ স্টেশনে। সেখানে তোমরা একটা হোটেল নিয়ে থেকে পরের দিনও বাড়ি ফিরতে পারো, বা সেই দিনকেই কিন্তু রাত্রেবেলার ট্রেন ধরে আবারও বাড়ি ফিরে আসতে পারবে। সাহেবগঞ্জে বেশ কিছু হোটেলের আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই টোটাল সাইট সিন করতে তোমাদের 1500 থেকে 2000 টাকা কস্ট পড়বে। রাতের আবারও সেই জামালপুর হাওড়া এক্সপ্রেস ধরে তোমরা কিন্তু চলে যেতে পারবে কলকাতাতে। তাহলে চলো এবার আমি কিভাবে গেছি সেটা তোমাদের দেখাই। আমার জার্নিটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে আমি একদমই কম খরচে কিভাবে যেতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। রামপুরহাট যাওয়ার জন্য শিয়ালদা থেকে রাতের যে কোনো ট্রেন তোমাদেরকে ধরতে হবে। সেখানে মালদা টাউন তোমরা গৌড় এক্সপ্রেসও ধরতে পারো, বা পদাতিক এক্সপ্রেসও কিন্তু তোমরা ধরতে পারো। আমি গিয়েছিলাম রাত 11:20 পদাতিক এক্সপ্রেস, জেনারেলে গেছিলাম। আর জেনারেলে কিন্তু সিট পেয়ে গেছিলাম খুব সুন্দরভাবে। তোমরা যদি নর্থ বেঙ্গলও যাও সেক্ষেত্রেও কিন্তু এই পদাতিকে তোমরা সিট পেয়ে যাবে, যদি জেনারেলে একটু আগে থেকে লাইন দাও। আর এছাড়াও চাইলে কিন্তু তোমরা স্লিপারেও চলে যেতে পারবে রামপুরহাট স্টেশনে। 2:30 থেকে 3টের মধ্যে তোমাদেরকে সেই ট্রেন নামিয়ে দেবে রামপুরহাট স্টেশনে। তারপর সেখানেই তোমাদেরকে ওয়েটিং রুমে কিন্তু বেশ কিছুটা সময় ওয়েট করতে হবে পরবর্তী ট্রেনের জন্য। পরবর্তী ট্রেন হচ্ছে সকাল 6টার সময়। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:15। আমি এখন বসে আছি রামপুরহাট স্টেশনে, আর আমার পাশে দাঁড়িয়ে আছে সাহেবগঞ্জের ট্রেন, মানে রামপুরহাট থেকে সাহেবগঞ্জ। এই ট্রেনটা করে ভোর 6:10 আমি এখান থেকে চলে যাব হচ্ছে মহারাজপুর স্টেশনে। দেখো ট্রেনটা পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনটার টাইম এখন না, প্রায় 3 ঘন্টা দেরি আছে। আমি তোমাদেরকে এখানে একটা ওয়েটিং রুম আছে সেটা দেখি। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনের বাইরে। এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরে। আর এখান থেকে চাইলে তোমরা মা তারার দর্শন করে নিতে পারবে। রামপুরহাট হচ্ছে মা তারার জন্মভূমি বলা যায়, খুবই পবিত্র একটা স্টেশন। যাই হোক, আজকের আমার গন্তব্য মা তারা দর্শন না। আজকে আমি যাচ্ছি তোমাদেরকে, যেটা আগে মানে ভিডিওর ইন্ট্রোতে দেখিয়েছি, মতি ঝর্ণা, মহারাজপুর, সাহেবগঞ্জের ওইদিকে। খুব সুন্দর একটা জায়গা, অফবিট একটা জায়গা। আর আমি একদম অন্যরকমভাবে যাচ্ছি, তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করেছি তোমরা সেইভাবেও যেতে পারো। যাই হোক চলো, এখন এখানে ওয়েটিং রুম আছে, সেখানে কিছুক্ষণ ওয়েট করব। 6:10 কিন্তু তোমাদের সাথে দেখা হবে। স্টেশন থেকেই আমি টিকিট কেটে নিলাম রামপুরহাট থেকে মহারাজপুর। মহারাজপুর অবধি আমাদের ট্রেনের ভাড়া পড়েছে মাত্র 30 টাকা। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, তোমরা এখানে চাইলে কিন্তু ওয়েট করতে পারো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:40। আর রামপুরহাট স্টেশনে তোমাদের একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই যে দেখো ট্রেনটা এখনও দাঁড়িয়েই আছে, যেটা আমি নেমেই প্রথমে দেখিয়েছিলাম। আমরা নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে, এই 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি ওই যে সাহেবগঞ্জের ট্রেন দাঁড়িয়ে আছে। ওই ট্রেনটা করেই আমরা এখন চলে যাব হচ্ছে মহারাজপুর স্টেশনে। আর সকালবেলার
আর রামপুরহাট স্টেশনটা ঠিক এইরকমই লাগছে, মেঘলা করে আছে আকাশটা বেশ, আর তার সাথে কিন্তু মনে হচ্ছে বৃষ্টির পূর্বাভাস তো আছেই। যাই হোক, চলো যাওয়া যাক। আচ্ছা, যেহেতু এটা একটা প্যাসেঞ্জার ট্রেন, তো সেক্ষেত্রে তোমাদের সিট পেতে কোনো রকম অসুবিধা হবে না। জেনারেল সমস্তটাই, মানে পুরো সমস্তটা বগি হচ্ছে জেনারেল। আর হচ্ছে এটার ভাড়া পড়েছে আমাদের, তোমাদেরকে মানে আমি প্রথম যখন ঢুকছিলাম তখনই দেখালাম 30 টাকা ফেয়ার পড়বে, মানে এখান থেকে মহারাজপুর যেতে 30 টাকা, আর আমি শিয়ালদা থেকে এই রামপুরহাটে এসেছি 90 টাকা। মানে জেনারেলে যদি আসো মোটামুটি আমাদের 120 টাকা এখনও পর্যন্ত খরচ হয়েছে। আর ওদিক থেকে অটো ভাড়া কত লাগবে সেটাও তোমাদেরকে জানাবো। মানে মোটামুটি ধরে রাখো 150 টাকার মধ্যে তোমরা কিন্তু সেই জায়গাটাতে চলে যাবে। ঘড়ির কাঁটায় বাজে 6:10, একদম সঠিক সময়ে আমাদের ট্রেন রামপুরহাট স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। দেখো একদম সঠিক সময়ে ছাড়লো। আর 8:50 টাইম আছে মহারাজপুরের, দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছাই। আর আমি যে কোচটায় আছি পুরোই ফাঁকা কোচটা এখনও পর্যন্ত, কোন স্টেশন থেকে ভিড় হচ্ছে সেটা দেখা যাবে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু দেখাতে থাকবো। ট্রেনের জানলার পাশ দিয়ে যখন সবুজ বাংলাকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল কখনো কখনো হয়তো গন্তব্যের চেয়ে পথটাই বেশি সুন্দর। চারিদিকে শুধু ধানক্ষেত, জল ভরা জমি, নদীর আঁকাবাঁকা স্রোত, আর দূরে ছড়িয়ে থাকা গ্রামের দৃশ্য। শহরের বাস্তবতা থেকে কয়েক ঘন্টা দূরে এসেই যেন অন্য এক জগতে চলে এসেছি। জানলার পাশ দিয়ে বসে দেখতে থাকলাম বহু নাম না জানা অজানা স্টেশনের নাম, যেগুলো হয়তো আগে কখনোই দেখিনি। এছাড়া উপভোগ করতে থাকলাম ব্রিজের নিচ থেকে বয়ে যাওয়া বহু নদী, যা দেখতে কিন্তু বেশ লাগছিল। এই নদী আর সবুজের মিলন, মেঘলা আকাশের নিচে বাংলা গ্রামাঞ্চল, এই দৃশ্য ক্যামেরায় যতটা না সুন্দর লাগে, বাস্তবে তার থেকেও আরও অনেক বেশি সুন্দর লাগে। যেমন তোমাদেরকে এখন যে স্টেশনগুলো দেখাচ্ছি, চারিদিকে ধানক্ষেত আর তার মাঝে স্টেশন, কতটাই না সুন্দর লাগে। এছাড়াও আমরা মাঝে মাঝে দেখে নিয়েছিলাম বিভিন্ন হিল স্টেশন, যেখান থেকে দূর থেকে কিন্তু পাহাড়ের চূড়া দেখা যায় স্টেশন থেকেই। আমাদের ট্রেন যত এগোতে থাকলো, দূরের ছোট ছোট পাহাড়গুলো ততটাই সুন্দর হয়ে উঠলো। দূরে ছোট ছোট পাহাড়, তালগাছ আর সবুজ মেরা প্রান্তর, সব কিছু মিলিয়ে যেন জায়গাটাকে অপূর্ব সুন্দর করে তুলেছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে বারবার একটা কথাই ভাবছি যে কলকাতার থেকে গ্রাম বাংলার সৌন্দর্য এবং পাহাড় প্রকৃতি কতটাই না সুন্দর। প্রকৃতি নিজেকে এত সুন্দর করে সাজিয়ে রাখে, তার উপর যেন মানুষের আর কারুকার্য করার দরকারই পড়ে না। তাই তো বারবারই মনে হয় এরকম সবুজে মোড়া জায়গায় ঘুরতে যেতে। তোমরাও যারা এরকম সুন্দর ট্রেন জার্নি পছন্দ করো, তাহলে তাদের জন্য বলবো এই রুটটা একদম পারফেক্ট এবং সুন্দর। তাহলে তোমরা দেরি করো না, তোমরাও কিন্তু তাড়াতাড়ি কলকাতা থেকে একদম কম খরচে চলে আসো এই সাহেবগঞ্জ এবং মথুরাজপুরের মতন সুন্দর জায়গায়, যেখানে তোমরা দেখতে পারবে এরকম পাহাড়, আর তার সাথে দেখতে পারবে ঝর্ণা, আরও অনেক কিছু কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে একটা ট্রাভেল জার্নিতে বা ট্রাভেল ব্লগে এর থেকে বেশি আর কী বা আশা করা যায়। তাহলে সমস্ত কিছু নিয়ে তাহলে চলো, এবার আমরা পৌঁছে গেছি মহারাজপুর স্টেশনে। ঘড়ির কাঁটায় 9:20, আর এখন আমাদের ট্রেন দেখো সবেমাত্র ঢুকছে মহারাজপুর স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের মহারাজপুর স্টেশনে, আর এখন ঘড়ির কাঁটায় সময় বলছে 9:20। মহারাজপুর স্টেশনটা কিন্তু একটা হিল স্টেশন, মানে দুই দিকে কিন্তু পাহাড় আছে আর তার মাঝখানে স্টেশন। আর এই স্টেশনটা নামার কারণ একটাই, কারণ এখান থেকে আমি যেই জায়গাটায় যাচ্ছি মতি ঝর্ণা, সেটা এখান থেকে অনেকটাই কাছে। আর সাহেবগঞ্জেও তোমরা যেতে পারো, সাহেবগঞ্জ থেকে অনেকটাই দূরে হয়। আর সাহেবগঞ্জে থেকে সেখান থেকে হোটেল নিয়ে সেখান থেকেও অটো করে কিন্তু তোমরা আসতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেই জায়গাটাতে যাচ্ছি এখন, মানে মতি ঝর্ণাটা, সেটা মহারাজপুর স্টেশন থেকে অনেকটাই কাছে, যার জন্য আমি এই স্টেশনটাকে সাজেস্ট করলাম। একটু আগে দেখছিলাম চারিদিকে মেঘ দেখো, আর তার মাঝখানে রোদ্দুর দিয়েছে। আর এই যেটা বলছিলাম হিল স্টেশন কেন বলা হয়, দেখো চারিদিকে কিন্তু এরকম পাহাড় আছে, আর তার মাঝখানে কিন্তু এই স্টেশন। আচ্ছা, স্টেশনে আমাদেরকে নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি যাচ্ছি হচ্ছে এই যে বাইরে সবাই বেরোচ্ছে, এটা দিয়ে বাইরে বেরোবো। আর দূরে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। কলকাতা থেকে একদিনে ঘোরার জন্য কিন্তু একদম ঠিকঠাক জায়গা একটা। জায়গাটা আমি অনেক দিন ধরেই দেখছিলাম, তো আসবো করে আসা হয়নি, মানে হঠাৎ করে প্ল্যান করা। তোমাদেরকে দুইভাবেই দেখালাম, তোমরা দুইভাবেই এখানে আসতে পারো। যদি আমি যেভাবে আসলাম, এইভাবে আসলে কি ট্রেনে বসে যে জার্নিটা করলাম লাস্ট মানে 2 ঘন্টা, সেটা অসাধারণ ছিল। মানে চারিদিকের যে পরিবেশ দেখতে দেখতে আসা, এটা কিন্তু দারুণ। আর রাতের ট্রেনে ডাইরেক্ট সাহেবগঞ্জ থেকে যদি তোমরা এখানে চলে আসো,
তাহলে আর ওই দৃশ্যটা তোমরা পাবে না। এই হচ্ছে পার্থক্য। দেখো স্টেশনের বাইরেই অটো পেয়ে গেলাম। মতিঝান না তো, স্টেশনের বাইরেই দেখো, এই যে মহারাজপুর স্টেশনের বাইরেই কিন্তু আমরা অটো পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তোমরা চাইলে সাহেবগঞ্জ স্টেশন থেকেও এই মতিঝর্ণায় আসতে পারবে। সেক্ষেত্রে ডিস্টেন্স পড়বে 12 থেকে 13 কিলোমিটার। আর মহারাজপুর স্টেশন থেকে এই মতিঝর্ণার ডিস্টেন্স হচ্ছে মাত্র 3.5 থেকে 4 কিলোমিটার। সেক্ষেত্রে খরচা অনেকটাই কম। অটো ভাড়া মাত্র 20 টাকা এবং সময় লাগছে 15 মিনিট। মহারাজপুর স্টেশন থেকে আমাদের যেতে মাত্র 20 টাকায় আমরা পৌঁছে যাবো এই মতিঝর্ণায়। আর সাহেবগঞ্জ স্টেশন থেকে তোমরা যদি আসো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম শেয়ার গাড়ি পাবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অটো রিজার্ভ করে শুধু মতিঝর্ণা ঘুরেও কিন্তু তোমরা আবার কলকাতায় ফিরতে পারবে। চলে আসলাম মতিঝর্ণার একদম সামনে। আমাদের অটো ওই জায়গাটাতে নামিয়ে দিল। অটোতে 20 টাকা করে নিয়েছে। আর ডিস্টেন্স বেশি না, ওই মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার মতন। 15 মিনিট মতন লাগলো। আর দেখো এখন আমি যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, সামনে এই যে উঁচু পাহাড়, আর এটা দিয়ে সামনে বেশ কিছুটা এখন হেঁটে যেতে হবে। আর বিশেষ করে হচ্ছে যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, তো এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভক্তের ভিড় থাকে এখানে। যেহেতু গুহার ভেতরে বাবাকে দর্শন করতে হয় এখানে, তো সেই বাবার দর্শন করার জন্য কিন্তু এই শ্রাবণ মাসে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে, প্রচুর দর্শনার্থী ভক্ত সবাই আসে। দেখো এই সময় এখানে পুজোর এরকম ডালা তোমরা পেয়ে যাবে এখানে চারিদিকে। আচ্ছা দেখো এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, চলো একটু খাওয়া দাওয়া করে নিই। সকাল থেকে এখনও পর্যন্ত সেইভাবে কিছু খাওয়া হয়নি, ট্রেনে ওই মুড়ি খেয়েছিলাম। আর এই যে এখান থেকে কিন্তু হেঁটে যাব। আর তার আগে এখানে মনে হচ্ছে একটা টিকিট আছে। যেহেতু শ্রাবণ মাস তাই কিন্তু তোমরা এখন এত দোকান দেখতে পাচ্ছ, নাহলে কিন্তু বছরের অন্য সময় কিন্তু এত দোকান থাকে না। আর আমি মনে করি এই জায়গাটার আসার উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল। এই সময় কিন্তু মতিঝর্ণাতে জলও থাকে, এখান থেকেই বেশ দেখা যাচ্ছে। জানি না তোমাদের দেখাতে পারবো কিনা, ওই যে জায়গাটা দেখো। আর এই যে জায়গাটা দাঁড়িয়েছি এখন, কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু এই যে যেটাই বারবারই বলছি, শ্রাবণ মাস বলে প্রচুর দোকান। যাই হোক চলো এখান থেকে আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে ভেতরে ঢুকবো। ঠিক আছে। দেখো কোথা থেকে এসছেন আপনারা? প্রথমবার আপনারা? কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আচ্ছা এখানেই থাকেন। চলো এবার যাই মতিঝর্ণার দিকে। এবার এখানে টিকিট কাটতে হবে। দেখো দুই দিকে কিন্তু প্রচুর দোকান আছে। শ্রাবণী মেলা যেটা হয় সেটাই কিন্তু এখানে বসেছে। আর এটা কিন্তু এখনও মোটামুটি প্রায় 10 দিনেরও বেশি চলবে, কারণ এখনও একটা সোমবার বাকি। আজকে সবে শনিবার, এরপরে কিন্তু সোমবার, তারপরেও কিন্তু আর একটা সোমবার বাকি। চলো আগে টিকিট কেটে নিই এখান থেকে। এই যে 5 টাকা টিকিট কাটতে হবে। 5 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। দেখো এখানে কিন্তু তোমরা এরকম ছোটো ছোটো ড্রামও পেয়ে যাবে বাবার মাথায় জল ঢালার জন্য। দুই দিকে দোকান অনেক আছে। আর দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে মতিঝর্ণার যে জল পড়ছে। দেখো এদিকেও প্রচুর দোকান। আচ্ছা এখন এই যে দেখো এখানে প্রবেশ করছি, লেখা আছে মতিনাথ ধাম, আর এদিকে লেখাও আছে শ্রাবণী মেলা 2026। আর এই যে পাহাড়টা দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব, দারুণ সুন্দর লাগছে। আর রোদ্দুরটা পড়ছে, বেশ ভালো লাগছে। এখনও কিন্তু বেশ কিছুটা উপরের দিকে উঠতে হবে, তারপরে কিন্তু কোথায় দেখেছিলাম ওয়েদারে যে প্রচণ্ড বৃষ্টি আছে, মেঘ, সেখানে দেখো রোদ্দুর। মানে আমি যেখানেই যাই সেখানে রোদ্দুর থাকে, আর নর্থ বেঙ্গলে গেলে বৃষ্টি হয়, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানেও দেখো বেশ কিছু বসার জায়গা আছে, একটা ছোট্ট পার্ক মতন করা, আর এখানেও অনেকটা বসার জায়গা আছে। আর ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে মতিঝর্ণার জল পড়ছে ওপর থেকে, দুটো ধাপে পড়ছে, ওপরে একটা ধাপে পড়ে তারপরে কিন্তু একদম নিচে পড়ছে। আর জলের পরিমাণ কিন্তু এখানে কমই থাকে। বর্ষাকালেই এরকম জল থাকে, তাহলে বুঝতে পারছো সারা বছর কীরকম থাকে। এই জায়গাটা শুধুমাত্র আমি বলবো বর্ষাকালে আসার জন্য ঠিকঠাক, বাকি গরমকাল বা শীতকালে জল কিন্তু একদমই দেখতে পাবে না।
আচ্ছা, এই জায়গাটা দেখো, একটা বসার জায়গা আছে একদম পাহাড়ের কোলে। কি দারুণ লাগছে দেখো, এখান থেকে কিন্তু ঝর্ণাটা বেশ ভালো দেখা যাবে আশা করি, এই কোণাটা থেকে দারুণ লাগছে জায়গাটা। দারুণ লাগছে না, এখান থেকে ঝর্ণাটা সেইভাবে দেখা যাচ্ছে, একদম ওই যে ওপরটাতে দেখা যাচ্ছে। চলো ওপরের দিকেই যাওয়া যাক, এখানে বেশ বসার জায়গা আছে, ভালো লাগছে বেশ। পাহাড়ের কোলে এক দারুণ ঝর্ণা, আর এদিকে আকাশে মেঘও করছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর যেহেতু শ্রাবণ মাস, প্রচুর ভক্তের একটা ভিড় কিন্তু আছে। অন্য সময় আমি যতজনের ভিডিও দেখেছি এরকম ভিড় কিন্তু কোথাও দেখিনি। আর এখানে আজকে যথেষ্ট পরিমাণে ভিড়, প্রচুর মানুষ কিন্তু ওই ঝর্ণার জলটা যেই জায়গাটা পড়ছে সেখানে স্নানও করছে। দেখো ভালোই কিন্তু একটা মানুষের ভিড় আছে, আজকে সোমবার না তাও এত ভিড়। তাহলে সোমবার যদি হতো তাহলে বুঝতেই পারছো কতটা ভিড় হতো। আজকে শনিবার, তাই মানুষের ভিড় দেখো এখানে। আর এই যে এইখানে কিন্তু সবাই স্নান করছে, ওপর থেকে ওই যে ঝর্ণার জল পড়ছে, আর ওইদিকে গুহার ভেতরে কিন্তু আছে মন্দির। আচ্ছা, এখানে কিন্তু স্নান করার ব্যবস্থা বলতে দেখতে পাচ্ছ সবাই স্নান করছে এখানে, ছেলে মেয়ে বাচ্চা বউ, মানে সবাই স্নান করছে। আর মহিলাদের জন্য এখানে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে, মানে পাশে একটা ছোট্ট ঘর আছে, সেখানে সবাই আর কি জামা কাপড় ছাড়ছে। মানে দেখো এখানে বুঝতেই পারবে তোমরা, সবাই কম বেশি কিন্তু স্নান করছে, আর ওখানে মহিলাদের জামা কাপড় ছাড়া জায়গা আছে। তাহলে আমিও তাই ভাবছি চলো আগে স্নান করি, একটু এসছি যখন এখানে ঝর্ণায় একটু স্নান করব, তারপর কিন্তু তোমাদেরকে ওখানে মহাদেবের দর্শন করতে নিয়ে যাব। তো চলো আগে স্নান করি, তারপরে যাব বাবার দর্শনে। আর জলটা দেখো পড়ছে কিন্তু ওই জায়গাটা থেকে, ঝর্ণার কিন্তু একদম নিচে কেউ আর কি স্নান করতে পারছে না, ওই জায়গাটা পুরো ঘেরাও করা। ঝর্ণার জলটা পড়ার পর যেই জায়গাটা পড়ছে, মানে এই জায়গাটা আর ওই সামনের জায়গাটা, ওখানেই কিন্তু সবাই বসে স্নান করছে, বেশ ভালো লাগছে দেখতে। তাহলে চলো আর বেশি দেরি করবো না, আমিও স্নান করি। মানে ঝর্ণা দেখলে আমার মনটা শুধু আনচান আনচান করে কখন নামবো। যাই হোক চলো, আর দেরি করে লাভ নেই আমি। একদম প্রাকৃতিক ঝর্ণা, ওপরে কোনো নদী নেই যে নদীর জল, সম্পূর্ণটা বৃষ্টির জল। আর পাহাড় থেকে এঁকে বেঁকে এসে কিন্তু এই মতি ঝর্ণায় এসে পড়েছে। মতি ঝর্ণার নামও হচ্ছে তার কারণ জলটা পড়ার পর ওই জায়গাটা নাকি মতির মতন, মানে মুক্তোর মতন দেখায়, তাই নাকি এটার নাম মতি ঝর্ণা। দেখো বেশ সুন্দর একটা জায়গা। দেখো একদম ঝর্ণার কাছে এসেছি, আর ঝর্ণার জলটা সত্যিই যখন পড়ছে ওই পাথরগুলোর ওপরে দারুণ লাগছে। আর রোদের মধ্যে দেখো ঝর্ণার জলটা পড়ছে, অসাধারণ অসাধারণ লাগছে। মানে একদম এই জল, মানে ঝর্ণাটা একদম যে প্রচণ্ড ফ্লোতে পড়ছে তা না, একদম গুড়ি গুড়ি বৃষ্টির দানার মতন। মানে সত্যিই যেন দূর থেকে রোদটা যখন পড়ছে দেখলে মনে হবে যেন ওপর থেকে কোনো মুক্তো ঝরে পড়ছে। আমি জানি না ক্যামেরায় তোমাদের ভালো করে বোঝাতে পাচ্ছি কি না, কিন্তু মানে খালি চোখে তোমরা কিন্তু সত্যি মনে হবে যেন ওপর থেকে ছোটো ছোটো মুক্তোর দানা পড়ছে, অসাধারণ লাগছে। আর এই যে দেখো জলটা কিন্তু পড়ছে ওই জায়গাটাতে, আর পরে এই জলটা এখানে আসার পর এখানে কিন্তু সবাই এইভাবে স্নান করছে। এতটা রাস্তা সারা রাত জার্নি করে আসার পর এই জায়গাটাতে দাঁড়ানোর পর মনে হচ্ছে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এখানে দাঁড়িয়েছি, এখানে মানে এত জোরে হাওয়া দিচ্ছে, আর ঝর্ণার যে ছিটে ফোটা জলগুলো সেগুলো গায়ে এসে লাগছে, অসাধারণ লাগছে। মানে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। সমস্ত ক্লান্তি তো দূর হবে যখন এই ঝর্ণার জলে চুবনি খাবো, আর এখনই সেটা করবো। একজনের সাথে দেখা হয়ে গেছে, দেখো যেহেতু আমি একা এসেছিলাম, ব্যাগ রাখার অসুবিধা, তো দেখলাম একটা দাদা সে ভিডিও করছে, তো তার সাথে দেখা হলো এবং সে বললো যে চলো তাহলে দুজনে একসাথে একজন করে ব্যাগ রেখে আর কি স্নান করা যাক। তো ভালোই হলো, স্নানটা করতে পারবো। চলো জল কিন্তু বিশাল ঠান্ডা, আর সিমেন্ট আছে। ওই দেখো দারুণ স্নান হলো, ঠিক আছে। আর এখন যাচ্ছি হচ্ছে মহাদেবের দর্শন করতে গুহার নিচে। ঠিক এই যে দেখো, এই যে পাহাড়, আর পাহাড়ের ঠিক নিচেই কিন্তু মহাদেবের মন্দিরটা আছে। আর এখান থেকে হচ্ছে এন্ট্রি আছে, চলো ভেতরে যাই।
প্রবেশ করছি এখন মতিনাথ ধামে। বাবার দর্শন করব একদম গুহার ভেতরে কিন্তু এই মন্দির। দেখো আর পাশে এদিকে এখানে এই যে ঝর্ণার জল পড়ছে, দারুণ লাগছে জায়গাটা। চলো এখন ভেতরে যাওয়া যাক। হর হর মহাদেব। জায়গাটা কিন্তু প্রচণ্ড স্লিপ, আর এরকম মাথা নিচু করে তোমাদেরকে আসতে হবে। দেখো একদম গুহার মধ্যে কিন্তু বাবা ভোলেনাথের বাস এখানে। দেখো এই হচ্ছে বাবার মন্দির, একদম বাবাকে দর্শন করাই আমাদের। হর মহাদেব, এই হচ্ছে বাবা মন্দির। এই মতিনাথ ধামটা কিন্তু একদম গুহার মধ্যে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে গুহার মধ্যে কিন্তু বাবার দর্শন এখানে সবাই করছে। আর মাথা নিচু করে একদম ওপরে দেখো এই যে হচ্ছে পাথর, এগুলো সমস্তটা কিন্তু পাথরের চাই, মানে গুহার মধ্যে কিন্তু এই হচ্ছে বাবার বাস। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এখানে ভেতরে কোনো মন্দির আছে, মানে একদমই দেখে ওই জায়গাটা মন্দির অবধি মনে হলো, এখানে যে মন্দির হবে এটা একদমই মনে হচ্ছিল না। দেখো কি দারুণ, একদম মানে নিচ অবধি। তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখো এইরকম মাথা নিচু করে কিন্তু সবাই পুজো করছে, ঠিক আছে? এইরকমভাবেই কিন্তু এখানে পুজো করতে হবে। पुष्पाणि समर्पयामि। नारियल लीजिए हाथ में। ओम नारिकलम जम्मू फलम नास्कुंदम चुनादिभंग। ओम शांति परम सांबलम सदाशिवाय नमः। চলো, শ্রাবণ মাসে দারুণভাবে বাবার দর্শন হলো, আর তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালাম। খুবই সুন্দর একটা জায়গা, একদিনের জন্য ঘুরে আসার জন্য একদম বলবো ঠিকঠাক জায়গা। এখানে এসে বেশি দিন বা এক রাত দুদিনও তোমরা এখান থেকে ঘুরতে পারবে। আর ঝর্ণাটা নিচে আর একটা জায়গায় জল পড়ছে, সেই জায়গাটা চলো তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, ওই ওপরে একটা ছোট্ট ব্রিজ তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওই ব্রিজের ওই জায়গাটা কিন্তু ওঠা যায়, মানে এই দিক থেকে একটা সিঁড়ি আছে পাহাড়ের পাশ থেকে, তো ওখানে কিন্তু ওঠা যায়। যেহেতু এটা শ্রাবণ মাস, প্রচুর মানুষের একটা ভিড় থাকে, আর যেহেতু জায়গাটা পিছল, মানে বর্ষায় জল অনেকটাই বেড়ে থাকে, তো তার জন্য কিন্তু বর্ষায় উঠতে দেয় না, নাহলে বছরের অন্য সময় আসলে কিন্তু তোমরা ওখানে উঠতে পারবে। ওই যে দেখো ঝর্ণার জলটা ঠিক যেই জায়গাটা থেকে পড়ছে, ওইখানে একটা ব্রিজ আছে, ওই জায়গাটাতেই কিন্তু সুন্দর, সামনে একটা গঙ্গা আছে, ওইখানের কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। ওই যে সামনে একটা গঙ্গা দেখতে পাচ্ছ, ওখানে দারুণ একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, চলো এই পুরো জায়গাটার এই দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, তোমাদেরকে ট্যুরটা একটু ভালো করে বলে দিই। সেটা হচ্ছে, তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট সাহেবগঞ্জ আসো, সেক্ষেত্রে সেখানে একটা হোটেল নিয়ে এক রাত স্টে করে তোমরা পুরো জায়গাগুলো, সাহেবগঞ্জ, তারপর হচ্ছে এই মহারাজপুর, মানে এখানে একটা শিবগাদি বলে একটা জায়গা আছে, এছাড়াও রাজবাড়ি আছে, মানে বিভিন্ন আরও মন্দির আছে, সেই জায়গাগুলো টোটালটা তোমরা কভার করতে পারো। আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে সকালবেলা তোমরা যে কলকাতা থেকে হাওড়া থেকে যেই জাম্বালপুর এক্সপ্রেস যেটা ছাড়ছে, সেটা ধরে তোমরা ডাইরেক্ট চলে আসবে হচ্ছে সাহেবগঞ্জে নামার পর ওখান থেকে ভোর মোটামুটি 5টা নাগাদ তোমরা ওখান থেকে একটা অটো বুক করে নেবে। এবার অটোটা বুক করে পুরো টোটালটা যা আছে সমস্ত কিছু তোমরা কিন্তু ঘুরে নিতে পারবে। অটোতে ঘুরলে কম খরচা হবে, 4 হুইলারে ঘুরলেও তোমরা ঘুরে নিতে পারো। খুব বিশাল যে ডিস্টেন্স সেটা না, তোমরা চাইলে অটোতে ঘুরে নিতে পারো। তো তোমরা ওখান থেকে সমস্তটা ঘুরে কভার করে রাতের মধ্যে সাহেবগঞ্জ পৌঁছে, আবার রাত্রেবেলা সাহেবগঞ্জের ট্রেন ধরে কিন্তু তোমরা আবার
কলকাতায় ফিরে যেতে পারবে। সেক্ষেত্রে হোটেল না নিলেও চলবে। আর যদি হোটেল নাও তাহলে একটা দিন স্টে করে তোমরা বাকি সমস্তগুলো ঘুরে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর কিন্তু তোমরা আবারও ফিরে যেতে পারো কলকাতায়। যাই হোক, আমি যেহেতু একদম কম খরচে একদিনে ঘুরেছি, তাই আমি কিন্তু আবারও ফিরে যাচ্ছি কলকাতায়। আর মোটামুটি এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, অনেক দোকান আছে। এছাড়াও কিন্তু মহারাজপুর স্টেশনের কাছে 2-1টা দোকান আছে। আর ওখান থেকে আমি বর্ধমান মেমু ধরে চলে যাব আবারও কলকাতাতে। আমি এটা অনেকটাই কম খরচে অনেকটা শর্টভাবে করলাম। তোমরা চাইলে কিন্তু পুরো টোটালটা কভার করে ঘুরতে পারো। তোমরা চাইলে কলকাতা থেকে আমার মতন এরকম কম খরচে একদিনে ঘুরতে পারো, বা এখানে হোটেল স্টে করেও ঘুরতে পারো। আমি হোটেলের নাম্বার, বেশ কিছু হোটেলের নাম্বার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, যেইগুলো মূলত আছে সাহেবগঞ্জে। ওখানে থেকে তোমরা কিন্তু পুরো ট্যুরটা করতে হবে, কারণ মহারাজপুরে কিন্তু সেরকম কোনো হোটেল নেই। এখান থেকে মতিঝর্ণাটা যেহেতু একদম কাছে, তাই জন্য আমি মহারাজপুর স্টেশনে নেমেছিলাম। তোমরা যদি সাহেবগঞ্জে নামো সেক্ষেত্রে সেখানে হোটেল নিয়ে অটো করে পুরো টোটালটা কিন্তু ঘুরতে পারবে। সেক্ষেত্রে কিন্তু মানে কস্ট অনেকটাই বেশি হবে, প্রায় ধরে রাখো অটোতে 2000 থেকে 2000 টাকার কাছাকাছি পড়তে পারে। আমি এক্স্যাক্ট তোমাদেরকে বলে দেবো কত পড়ছে। আর এছাড়া আমার মতন যদি করো তাহলে কিন্তু আমি এসেছি মাত্র 150 টাকায়। যেহেতু আমি জেনারেল এসেছি, তোমরা যদি জেনারেলে নাও আসো, যদি স্লিপারেও আসো, সেক্ষেত্রে ধরো আরও 100, মোটামুটি 350 থেকে 400 টাকায় কিন্তু তোমরা এই ট্যুরটা চলে আসতে পারবে এখানে। আবার এখান থেকে ফিরে যাবার আলাদা ফেয়ার। যাই হোক, চলো মোটামুটি ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে থাকবে। তাহলে চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।